যদি জঙ্গল ভালোবাসেন তাহলে আমাদের সঙ্গে চলুন আমাদের এবারের মধ্যপ্রদেশের 3টি জঙ্গল ভ্রমণে। চলো। আমি অরূপ আর আমার ওয়াইফ প্রিয়াঙ্কা এবার আমরা চলেছি মধ্যপ্রদেশের 3টি জঙ্গলে। আমাদের লিস্টে এবার প্রথমে পান্না টাইগার রিজার্ভ, সেখান থেকে সঞ্জয় তুবড়ি টাইগার রিজার্ভ এবং অবশেষে বান্ধবগড় টাইগার রিজার্ভ। অফিসের কাজকর্মের মাঝে মাঝে দুজন মিলেই প্রচণ্ড ভালোবাসি বেড়াতে যেতে, আর এই বেড়ানোর অভিজ্ঞতাগুলোকেই ডকুমেন্টেড করে রাখি আমরা দুজনে। অনেকেই জিজ্ঞেস করেন পাহাড় না সমুদ্র কোনটা বেশি প্রিয়, তবে আমাদের দুজনেরই একটাই উত্তর থাকে, জঙ্গল। ব্যাঙ্গালোর থেকে বেনারস হয়ে আমরা পৌঁছে যাব খাজুরাহো, এবং খাজুরাহো থেকে আধ ঘন্টার দূরত্বেই পান্না টাইগার রিজার্ভ। আমাদের প্রথম গন্তব্য সেটাই। নিয়ে নিয়ে 24শে ডিসেম্বর সকালে রওনা হয়েছিলাম আমরা। ইন্ডিগোর ফ্লাইট চলবে কি চলবে না, বেনারস থেকে আমরা আমাদের কানেক্টিং ফ্লাইট পাবো কি পাবো না, এই সব চিন্তাভাবনার মাঝেই আমরা একটু দেরি করে হলেও পৌঁছে গিয়েছিলাম খাজুরাহো এয়ারপোর্টে। ছোট্ট সুন্দর এই খাজুরাহো এয়ারপোর্ট। যদিও এবারের প্ল্যানে আমাদের খাজুরাহো মন্দির ছিল না, কারণ ঠিক 1 বছর আগেই আমরা ঘুরে গিয়েছি এখান থেকে। দুই আড়াই ঘন্টার মধ্যে লেগেছিল। सॉरी। बाहर आ गए आप। ओके ओके। আসছে। খাজুরাহো এয়ারপোর্ট থেকে আমরা চেপে বসলাম আগের থেকে ঠিক করে রাখা একটি গাড়িতে। এই গাড়িই আমাদের পৌঁছে দেবে এমপিটি জঙ্গল ক্যাম্প মাডলাতে। আর এই মাডলা হলো পান্নাতে জঙ্গল সাফারি করার অন্যতম একটি প্রধান গেট। মধ্যপ্রদেশ সরকারের এই সাফারি লজটি পান্না টাইগার রিজার্ভের একদম গায়ে। এই সুন্দর পথে যেতে যেতে আমরা একটু পরে পেরোবো কেন রিভার, যার উপর ভিত্তি করে এবং যার পাশেই গড়ে উঠেছে পান্নার বিখ্যাত টাইগার রিজার্ভ। আর এই নদী পেরিয়েই সামনের মোড়টি থেকে জাস্ট একটু ডান দিকে বাঁক নিলেই পৌঁছে যাওয়া যাবে এমপিটি জঙ্গল ক্যাম্প মাডলাতে। আমি এর বুকিং ইনফরমেশন ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দু জায়গাতেই দিয়ে রাখবো। এবার একটু দেখে নিন ঘরটি কেমন ছিল। জঙ্গলে আসলে আমরা থাকার জায়গার ব্যাপারে খুব বেশি ফ্যাসিনেশন দেখাই না, যদিও মধ্যপ্রদেশ গভর্নমেন্টের এই সমস্ত জঙ্গল লজগুলির ব্যবস্থাপনা খুব ভালো থাকে, এবং জঙ্গল সাফারির ক্ষেত্রেও অনেক রকম সুযোগ সুবিধা এবং হেল্প আপনারা পেয়ে যাবেন এনাদের কাছ থেকে। এর সাথে সাথে জানিয়ে রাখি, মধ্যপ্রদেশ গভর্নমেন্টের এই জঙ্গল লজগুলির বর্তমানে চার্জ কিন্তু ডাইনামিক ফেয়ারে হয়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ওঠানামা করে এই ফেয়ার। সরকারি জায়গা হওয়ার সুবাদে এই লজগুলির লোকেশন হয় কিন্তু দুর্দান্ত, এবং আমাদের কাছে এই লজগুলির সব থেকে ইউনিক পয়েন্ট এর লোকেশন এবং এর পরিবেশ। সেদিন পৌঁছাতে পৌঁছাতে বিকেল প্রায় 3:30 হয়ে গেলেও লাঞ্চ আমরা পেয়ে গেছিলাম। এটা আর কি নিয়ে আসবো? নিয়ে হুম দে দে। সেই ভোরবেলা বেরিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল, তাই লাঞ্চ করার পর একটা বিশ্রামের প্রয়োজন হয়ে পড়েছিল আবশ্যিক।
এবার সময় একটু জায়গাটিকে এক্সপ্লোর করে দেখার। ঘুরে দেখলাম রিসর্টটির চারপাশ, মাডলা গেটের বুকিং কাউন্টার, আর তারপর চলে গিয়েছিলাম আমরা কেন নদীর পাড়ে। এই হলো রিসর্টের রিসেপশন এবং লাউঞ্জ, যা সুন্দরভাবে সাজানো ছিল স্থানীয় ট্রাইবাল আর্টিফ্যাক্ট দিয়ে। রিসর্টটি চারিদিকে সবুজে ঘেরা এবং বেশ শান্তশিষ্ট। রিসর্ট থেকে বেরিয়েই ঠিক বাদিকে পড়বে পান্না ন্যাশনাল পার্কের মাডলা গেটের বুকিং কাউন্টার এবং পারমিট চেকিং অফিস। সাফারির আগে এখান থেকে আপনাকে অ্যালার্ট করা হবে গাইড এবং আপনার জিপ। আরো দূর থেকে না প্রপার হ্যাঁ এটা কি জুম করা পেয়ে দাঁড়ো আই লাভ ইউ কে রে করেছে এসব? তুই করেছিস, এক্ষুনি তুই তুললি না। এবার বলে রাখি সাফারি চার্জের ব্যাপারে। আপনি যদি ফুল জিপ একা ভাড়া নেন সেক্ষেত্রে আপনার পারমিট চার্জ পড়বে ৩,৩৫০ টাকা। যদি সিঙ্গেল শেয়ারিং বেসিসে নেন তাহলে ৫৬০ টাকা করে প্রতি সিট পারমিট চার্জ দিতে হবে। সাফারির আগে গাইড চার্জ এবং জিপ চার্জ হিসাবে আপনাকে আরও পে করতে হবে ৩,৩০০ টাকা মতো। যদি পুরো জিপ একা ভাড়া নেন তাহলে এই অ্যামাউন্টটা আপনাকে পুরোটাই পে করতে হবে। আর যদি শেয়ারিং বেসিসে থাকে সেক্ষেত্রে ৬ জনের সঙ্গে ভাগাভাগি হয়ে যাবে আপনার এই অ্যামাউন্টটা। উইকডেজ এবং উইকেন্ডে বা ছুটির দিনে এই দাম একটু বেশি হেরফের হয়। আপনারা আমার দেওয়া ওয়েবসাইটটি চেক করে দেখলে এর সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এসেছিলাম কেন নদীর উপরের সেই ব্রিজের উপর, যেখান থেকে আমরা ক্রস করেছিলাম আসার সময়। এই নদীর কিছু অংশ আবার আমাদের সঙ্গ দেবে সাফারি করার সময়। আর সেই সন্ধ্যাবেলা প্রত্যক্ষ করেছিলাম দুর্দান্ত এক সূর্যাস্তের। এক ছোট্ট পাহাড়ের ওপর থেকে কেন নদীর জলে ডুব দিচ্ছিল সূর্য। সূর্য যখনই অস্ত গেল টের পেলাম মধ্যপ্রদেশের ঠান্ডার। পারদের কাঁটা এখনই ১০-এর নিচে। ভেবে পাচ্ছিলাম না সকালবেলায় ৪-৫ ডিগ্রি টেম্পারেচারে কি করে সাফারি করতে যাব। আর এই পরিবেশে একটা আদা দিয়ে গরম চা না হলে সন্ধ্যাটা জমতো না। সাড়ে ৭টা বাজতে না বাজতেই দৌড়ালাম ডিনারের উদ্দেশ্যে, কারণ কালকে খুব ভোর ভোর ওঠা এবং সাফারি করতে যাওয়া। তার ফাঁকে এখানকার রাত্রের পরিবেশটা আপনাদের একবার দেখিয়ে দিই। ওপরে ওই এক ফালি চাঁদ আর নিচে সম্পূর্ণ নিস্তব্ধতা। শহুরে পরিবেশে থাকা কান এই নিস্তব্ধতাকে সহ্য করতে অভ্যস্ত নয়। এখানে বসছিলাম বেশ ঠিক আছে पापड़ हो रहा है ओके सर, दिस इज पनीर। कढ़ाई पनीर ये देसी अरबी है नॉन वेज में सर मटन लगवा वो चपाती है चापाती है, गुलाब जामुन। সময় এবার প্রথম সাফারির। রণথম্বোর, পেঞ্চ, কানহা বেশ কয়েকবার ঘোরা হলেও পান্নাতে আমাদের সাফারি এই প্রথম, তাই দুজনেই বেশ উত্তেজিত আমরা।
আঙ্কেল দিয়ে লক করে দাও, এখান দিয়ে ঢুকে যাবে। ওই ভোরের 4-5 ডিগ্রির তাপমাত্রায় শীতে কাঁপতে কাঁপতে কাউন্টারের ফর্মালিটিস পালন করলাম এবং তারপর অ্যালার্ট হলো আমাদের জিপ এবং গাইড। সামান্য কিছু চার্জের বিনিময়ে আপনার রিসর্টও আপনাদের এই ফর্মালিটিসগুলো করে দিতে পারে। যেহেতু আমাদের রিসর্টের পাশেই এই গেটটি, তাই আমরা নিজেরাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছিলাম এখানে। ঠান্ডা প্রচন্ড ঠান্ডা। এই আমায় কর না, উল্টো দিকে ঘোরা, 3বার টেপ প্রচন্ড ঠান্ডা প্রচন্ড। চলো চলো। দু কাপ গরম গরম চা খেয়ে আমরা লেগে পড়েছিলাম জিপসির লাইনে। ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় সকাল 6:30টায় শুরু হবে সাফারি এবং লাইনে দাঁড়ানো এই জিপসিগুলো একের পর এক ঢুকতে থাকবে জঙ্গলের মধ্যে। मॉर्निंग सर। गुड मॉर्निंग मैम। देख लीजिए 6766 गाड़ी नंबर 2 अमर सिंह अमर पाल। जयराम जी भाई साहब सर जय हिंद। राजू राम राम। मैम तो अभी स्कूल में की गड्डी थी। সকালের সূর্যের আভা তখনও জঙ্গলের মধ্যে পৌঁছায়নি, আর আমরা প্রবেশ করলাম পান্না টাইগার রিজার্ভের 4 জোনে। আমরা দুজনেই বেশ উত্তেজিত। এই উত্তেজনা কিন্তু বাঘ দেখার আশায় না, আমাদের দুজনেরই ভালো লাগে জঙ্গল দেখতে। আমরা কিন্তু দেখতে আসি শুধু জঙ্গলকে, আর তারপর জঙ্গলের মধ্যে যাই সাইটিং হয় সেগুলোকে অতিরিক্ত পাওনা হিসেবে ধরে নিই। আপনারা যদি রেগুলার জঙ্গলে আসেন তাহলে টের পাবেন এক এক ঋতুতে জঙ্গল আলাদা আলাদা রূপ নেয়। তাই একই জঙ্গলকে আপনারা আলাদা আলাদা সময়ে আসলে আলাদা আলাদা ভাবে এক্সপ্লোর করতে পারবেন। আমার যারা চেনা জানা আছেন আমি তাদের বারবার বলি, জঙ্গলে শুধু বাঘ দেখতে আসবেন না, তাহলে হয়তো আপনাকে শুধু জঙ্গল দেখে ফিরতে হবে। জঙ্গলে আসুন জঙ্গল দেখতে, তাহলে কিন্তু আপনি বাঘের দেখা পেলেও পেতে পারেন। তবুও অস্বীকার করার উপায় নেই, জঙ্গলে টাইগার সাইটিং অন্যতম একটা অ্যাট্রাকশন তো বটেই, যদিও তা ভাগ্যের ব্যাপার। তাই জঙ্গলে এসে বাঘের দেখা না পেলেও হতাশ হবেন না। জঙ্গলের আলো ছায়াময় পরিবেশ, চারিদিকের পাখির ডাক, আর মাঝে মধ্যে লাঙ্গুর আর স্পটেড ডিয়ারের কল মন ভরে উপভোগ করুন। আর চিন্তা করবেন না, জঙ্গলের প্রবাদ বলে আপনি যদি বাঘের দেখা নাও পান, বাঘ কিন্তু আপনাকে ঠিক দেখে নিয়েছে। পান্নার জঙ্গলকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় 1994 সালে, কিন্তু দুঃখের বিষয় 2009 সালে পোচিংয়ের কারণে পান্নার টাইগার রিজার্ভ একেবারে বাঘশূন্য হয়ে যায়। তারপরে গঠন করা হয় এক অ্যান্টি পোচিং কমিটি এবং বান্ধবগড় এবং কানহা থেকে নিয়ে আসা হয় 2টি ফিমেল টাইগ্রেসকে এবং পেঞ্চ থেকে নিয়ে আসা হয় একটি মেল টাইগারকে। তাদের নাম্বারিং করা হয় T1, T2 এবং T3 হিসাবে, এবং বর্তমানে পান্নার টাইগার সংখ্যা 90 থেকে 100টির মতো। और जाओ जाओ अभी जाओ। এবার আমরা পৌঁছালাম কেন নদীর পাশে এবং গাইড বললেন টাইগ্রেস P141কে এখানে স্পট করা যেতে পারে। জানিয়ে রাখি, T1, T2 এবং T3 লিটার বা বাচ্চাদের এরপর থেকে পি নাম দিয়ে নাম্বারিং করা শুরু হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমরা সেখান থেকে অন্য দিকের উদ্দেশ্যে রওনা দিলাম।
কেন নদীর ধার বরাবর আমরা চলতে থাকলাম কোনো কলের উদ্দেশ্যে, বা যদি বাঘের পায়ের ছাপ এই মাটিতে পাওয়া যায়। হ্যাঁ এটা ভালো। এবং কিছু দূর যেতে না যেতে পেয়েও গেলাম বাঘের ফ্রেশ পাগমার্স। বাঘ কিন্তু সাধারণত নকটার্নাল অ্যানিম্যাল, অর্থাৎ বাঘ রাত্রিবেলাতে বেশি অ্যাক্টিভ থাকে। সূর্য আস্তে আস্তে মাথার উপরে উঠলে তারা ছায়াতে বিশ্রাম নিতে পছন্দ করে, আবার সন্ধ্যাবেলার ঠিক আগে তাদের অ্যাক্টিভনেস বাড়তে থাকে। তাই মর্নিং সাফারির ফার্স্ট হাফে এবং আফটারনুন সাফারির সেকেন্ড হাফে বাঘের সাইটিংয়ের চান্স খুব বেশি থাকে। এবার আমাদের জিপ দৌড়ালো বাঘের পায়ের ছাপ উদ্দেশ্য করে। চলতে থাকলো চিরুনি তল্লাশি, চলতে থাকলো সম্ভাব্য সব জায়গায় বাঘের খোঁজ, যদি বা একটিবারও তার দেখা মেলে। এখন আমরা এমন একটি জায়গা দিয়ে চলেছি যার দুই দিকে বড় বড় গাছের ঝোপ, তাই বাঘ এখানে লুকিয়ে থাকলেও আমরা দেখতে পাবো না। আবার এসে পড়লাম খোলা মাঠের মাঝে। এই সোনালী তৃণভূমি, দূরের পাহাড় আর কেন নদীর মাঝের পান্না জঙ্গল কিন্তু আমাদের মুগ্ধ করে চলেছে। কানহা জঙ্গলের মতো এত বড় বড় গাছ না থাকলেও এর সৌন্দর্য অন্যরকম। এসবের মাঝেই দূরে এক ঝোপের মধ্যে সোনালি হলুদ কিছু একটা দেখা দিয়েই মিলিয়ে গেল। বুঝলাম সামান্য হলেও দর্শন পেলাম বাঘের। আইসো এই গাছে তলায় ছিল। আইসো আইসো। হ্যাঁ যদিও তা ছিল এত কম সময়ের জন্য যে ক্যামেরা বের করার সুযোগই দেয়নি সে। এটি ছিল পান্নার বিখ্যাত P141 টাইগ্রিস, যে সুপার মম নামেও বিখ্যাত। আবার শুরু হলো অপেক্ষা তার জন্য। কয়েক সেকেন্ডের ফ্র্যাকশনে কোনো জিপসি ভালোভাবে দেখতে পায়নি P141কে। আর এই অপেক্ষার মাঝেই দেখা পেলাম দুটি রোস্ট রিংড প্যারাকিটের, যারা মনে হয় নিজেদের ব্রেকফাস্টে বেশি ব্যস্ত। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আবার আমরা এগিয়ে চললাম। আরও একটি কথা জানিয়ে রাখি, জঙ্গলে টাইগার সাইটিং কিন্তু ধৈর্যেরও পরীক্ষা। সকালের সাফারি হয় প্রায় 5 ঘন্টার, আর বিকেলের সাফারি হয় প্রায় 3 ঘন্টার। এর মাঝে আপনি বাঘের দেখা পেলেও তা পাবেন হয়তো বেশিক্ষণ হলেও কয়েক মিনিটের জন্য। বাকি সময় কিন্তু তাকে খোঁজার পালা বা তার পেছনে ধাওয়া করার পালা, জঙ্গলের বিভিন্ন কল শুনে শুনে। তাই যেমন আগেও বলেছি, আবারও বলছি, জঙ্গলকে উপভোগ করতে শিখুন, তাহলে এই সময়টাও আপনার কাছে খুব কম বলে মনে হবে। ওর জন্য গরমকালে ভিজিবিলিটি ক্লিয়ার থাকে। ওই গাছে তলায় ছিল। কিছুক্ষণ বিভিন্ন জায়গায় ঘুরে দেখে আবারও এসে আমরা একটি জায়গায় তার জন্য অপেক্ষা শুরু করলাম, যেখান থেকে P141 রাস্তা ক্রস করতে পারে। আর এখানে অপেক্ষা করতে করতেই দেখা পেলাম একটি ইন্ডিয়ান রোলারের, যাকে বাংলায় আমরা নীলকণ্ঠ পাখি বলে থাকি। সূর্য আস্তে আস্তে মাথার উপরে, তাই P141কে দেখার আশা এবার আস্তে আস্তে কমতে থাকলো। হয়তো কোনো গাছের নিচে বিশ্রামে বসে পড়েছে সে। তাই এবার আমরা এগোলাম ব্রেকফাস্ট পয়েন্টের উদ্দেশ্যে, যেখানে ওয়াশরুমেরও সুবন্দোবস্ত আছে।
জঙ্গলের মাঝে এই একটি বারের জন্যই আপনি নামতে পারবেন জিপ থেকে, ব্রেকফাস্ট এবং ওয়াশরুম ব্রেকের জন্য। সেদিন হোটেল থেকেই প্যাক করে দেওয়া হয়েছিল আমাদের ব্রেকফাস্ট, আর জঙ্গলের মাঝে এইভাবে ব্রেকফাস্ট করার অভিজ্ঞতা দুর্দান্ত। জঙ্গলের মাঝে ব্রেকফাস্ট চলছে, এর মধ্যে কি আছে, ডিম সিদ্ধ, কলা টলা সব রয়েছে। পেট ছুপ তুলে দিলাম। আচার আচার জঙ্গলের মাঝে প্রচণ্ড শীতে আচার আর পরোটা। আলু পরোটা। জানিয়ে রাখি, এখানে একটি ছোট্ট চায়ের দোকানও ছিল। আর একটি অনুরোধ, আপনারা যদি জঙ্গলে যান, জঙ্গলের বাইরে থেকে যা যা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন সমস্ত কিছুই যেন ফেরত নিয়ে আসবেন, কারণ জঙ্গলে যারা থাকে তাদের আমাদের এই জিনিসগুলির প্রয়োজন একেবারেই নেই। এবার আরও একটি হিন্টস আপনাদের দিয়ে রাখি। হয়তো সেদিন P141-কে আমরা দেখতে পাইনি, কিন্তু তার পরের সাফারিতে সে এমন সাইটিং আমাদের দিয়েছিল যা জীবনে অনেক দিন মনে রাখব। সেদিনের সাফারির সময় প্রায় শেষের দিকে। এবার পালা আমাদের জঙ্গল থেকে বেরোনোর। বাঘ দেখতে পাইনি বলে একটুও মন খারাপ না করে আমরা সেদিন জঙ্গল থেকে বেরিয়েছিলাম, কারণ পান্নার জঙ্গলকে দুর্দান্তভাবে প্রত্যক্ষ করেছিলাম আমরা সেদিন। এবার পালা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিয়ে আফটারনুন সাফারির জন্য রেডি হওয়া, যা শুরু হবে বিকেল ঠিক 3টে। পনির না, ঠান্ডা হোক। না কিছু নিয়ে নেবে। আচ্ছা এটা নেবো? আর যারা ভিডিওতে বাঘের দেখা পাওয়া যায়নি বলে হতাশ হয়েছেন, তাদের অনুরোধ করব দ্বিতীয় পর্বের জন্য একটু ওয়েট করার। আশা করি আপনাদের আশা খুব ভালোভাবে পূরণ করতে পারব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।